প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হৃদয়, যার বাড়ি যশোর জেলায়। ঘটনাটা 1980 সালের দিকে, আর যখন ঘটেছিল তখন বয়স ছিল 22 বছর। ওনার বাবা খুব অসুস্থ ছিলেন। গ্রামের এক কবিরাজকে দেখান, কিন্তু কবিরাজ বলেন যে যত দ্রুত সম্ভব শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাতে, কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ভালো ডাক্তারই ছিল না, আর শহর সেখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। যেহেতু নদী এলাকা, শহরে যেতে হবে নৌকায় করে। যোগাযোগের একমাত্র উপায় ছিল নদীপথ। ভালো রাস্তাঘাটও তখন ছিল না। বাবাকে নিয়ে যখন তিনি রওনা করেন তখন বেলা 12টা বাজে। প্রথমে আঁকাবাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী, তার ওই পারের শহর। শহরে পৌঁছাতে প্রায় 3 থেকে 4 ঘন্টারও বেশি সময় লেগে যায়। ডাক্তার যখন বাবাকে দেখেন তখন বাবা আর জীবিত নেই। বাবার লাশটা নিয়ে তিনি আবার বাড়ির দিকে রওনা দেন। বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা ঢুকিয়ে দেন, তখন দেখতে পান নৌকা আর চলছে না, নৌকা কাদায় আটকে গেছে। এদিক দিয়ে কিন্তু এসেছিলেন, তখন পানি ছিল, আর এখন পানি নেই। তার কারণ হচ্ছে এখন ভাটার সময়। আমরা জানি একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যবর্তী সময় 6 ঘন্টা। যখন এই নৌকাটি আটকে যায় তখন সন্ধ্যা আনুমানিক 6:30 বাজে। তাহলে 6 ঘন্টা পর জোয়ার আসবে, আর তখন শীতের সময় ছিল। এই সময়ে কিন্তু চারদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটা আর চলছে না। নৌকাতে আর কেউই নেই, শুধু বাবার লাশ আর তিনি। খালটার বাম পাশে একটু দূরে একটি পরিত্যক্ত শ্মশান, আর ডান পাশে রয়েছে গভীর জঙ্গল। জঙ্গলে বেশ কিছু বড় বড় বটগাছ রয়েছে। রাতের আধারে সেগুলো দেখে বিশাল আকৃতির দানবের মতো মনে হচ্ছিল। বটগাছের ডালে বেশ কিছু বাদুড় ঝুলে আছে। কুয়াশা খুব একটা ছিল না, জ্যোৎস্নার আলোয় সেই বাদুড়গুলোকেও আবছা কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছিল। স্থানটি এতটাই নির্জন ছিল যে ছোট ছোট কোনো শব্দ যদি কানে ভেসে আসতো, বুকের ভেতর কেমন যেন ধক করে উঠত। ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশে তিনি বসে থাকেন। শুধু জোয়ারের অপেক্ষা, এছাড়া আর কোনো উপায় ছিল না। একটা চাদর দিয়ে বাবার লাশটা তিনি ঢেকে দেন। রাত যত বাড়তে থাকে, ভয় ততটাই তীব্র হতে থাকে। মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে তাদেরকে ধরবে। হঠাৎ করে নৌকাটা কেমন যেন একটু দুলে উঠল। মনে হলো ওনার মৃত বাবার ঘাড়ে কিছু একটা উঠেছে। ওনার বাবার ঠান্ডা শরীর থেকে হাতটা সরিয়ে নেন। উনি যতটুকু পারেন দোয়া দুরুদ পড়তে থাকেন, কিন্তু মনে হচ্ছিল যে ভয় আর কমছে না। তার ইচ্ছা করছিল চিৎকার করে বাঁচাও বাঁচাও শব্দ করতে, কিন্তু তিনি এটাও জানেন যে যেখানে আছেন সেখান থেকে বাঁচাও বাঁচাও শব্দ বললেও এই চিৎকার কারো কানে পৌঁছাবে না। কিন্তু না পারছেন এখান থেকে যেতে, না পারছেন থাকতে। এমন একটা পরিস্থিতিতে নিজের মৃত বাবাকেও দেখে ভয় করছে। কিন্তু কি আর করা, জোয়ারের অপেক্ষায় তো থাকতেই হবে, তা না হলে তো নৌকা নিয়ে এখান থেকে বের হওয়া যাবে না। রাত যখন আনুমানিক 11টা বাজে, তখন হঠাৎ তিনি দেখতে পান যে বটগাছের আড়াল থেকে একটি ছায়া বেরিয়ে আসছে।
যতটা কাছে আসছে ততটাই একটি মানুষের অবয়বের মতো মনে হচ্ছে। যখন নৌকার একদম কাছে চলে আসলো তখন দেখলো যে একদম একজন স্বাভাবিক মানুষের মতোই দেখা যাচ্ছে। লোকটি ওনাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ওই দিকে যাবা? ওই দিকে বলতে তিনি সেই দিকটাই দেখালেন যেদিকে উনি নৌকা নিয়ে নিজের বাড়ির দিকে নিজের বাবার লাশ বহন করে যেতে চাচ্ছিলেন। তিনি বললেন, হ্যাঁ, আমি ওই দিকেই যাব। তিনি লক্ষ্য করলেন লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে, তার মুখটাও কিন্তু চাদরে ঢাকা। লোকটি ইশারায় যেদিকে দেখালো সেদিকে কিন্তু তারা যাচ্ছিলেন। লোকটি বললেন যে আমিও ওদিকেই যাব। তখন লোকটিকে তিনি বললেন, জোয়ার না আসলে তো ওদিকে যাওয়া সম্ভব নয়, জোয়ার আসুক, আপনাকেও সাথে করে নিয়ে যাব। এই কারণে বলছিল, যেহেতু বাবার লাশ তিনি একা নৌকায় বহন করে নিয়ে যাচ্ছিলেন, একটা লোক থাকলে একটু সাহস বাড়বে। লোকটি নৌকায় উঠল এবং বাবার লাশের ঠিক পাশে বসল, কিন্তু লাশ সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করল না, শুধু এক দৃষ্টিতে বাবার লাশটার দিকে তাকিয়েছিল। লোকটার মুখ তিনি তখনও দেখতে পাননি। এই গহীন জঙ্গলে এত রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছা করছিল না, কারণ তার বাবা মৃত অবস্থায় নৌকায় পড়ে আছে। বাবার শোকে তিনি কাতর ছিলেন। এই সমস্ত বিষয় যে কাউকে জিজ্ঞেস করতে হবে এই ইচ্ছাটাও তার মনে আসছিল না, বা ইচ্ছা কিছুটা থাকলেও জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল না। রাত প্রায় 12টার দিকে যখন জোয়ার আসে তখন তিনি নৌকাটি চালানো শুরু করেন। নৌকা যতই সামনের দিকে যাচ্ছে ততই একটা গন্ধ নাকে লাগছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা, কলা গাছ আর একটা মরা গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমন ভাবে নৌকার সাথে আটকে গেছে যে উনি অনেক চেষ্টা করেও নৌকাটিকে কিছুতেই সামনের দিকে নিতে পারছিলেন না। বাধ্য হয়ে তিনি নৌকা থেকে নেমে পানিতে রশি ধরে টানতে থাকেন। প্রায় 5 মিনিট টানার পর তিনি যখন নৌকার কাছে আসেন এবং কাছে এসে যা দেখলেন তা আসলে একজন সন্তান হিসাবে কেন কোনো মানুষের পক্ষেই এই দৃশ্য দেখা সম্ভব নয়। তিনি দেখেন যে লোকটি নৌকার উপর বসেছিল সেই লোকটি ওনার বাবার বুকের কাছে বসে ওনার হাতটি বাবার বুকের ভেতর ঢুকিয়ে দিয়েছেন এবং ঢুকিয়ে শরীরের ভেতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে আনার চেষ্টা করছেন। এই দৃশ্য তিনি যখন দেখেন তখন ওনার প্রচন্ড রাগ হয়। 7-5 কিছু না ভেবে ওই বৈঠাটা হাতে নিয়ে লোকটার মাথায় সজোরে আঘাত করেন। লোকটা যখন তার দিকে ঘুরে তাকায় তখন তিনি দেখেন যে লোকটার চেহারাটা মানুষের মতোই, কিন্তু মুখটা অনেক লম্বা। স্বাভাবিকভাবে মানুষের মুখ এত লম্বা হয় না। তিনি যে কাজটি করেন সেটি হচ্ছে যে লোকটি যখন তাকে ধমক দিতে গিয়েছেন তখন মুখটা যখন হা করেছেন তখনই নৌকার যে বৈঠাটি, এই বৈঠার সামনের অংশ ওই লোকের মুখের মধ্যে ঢুকিয়ে দেন এবং ঢুকিয়ে দিয়ে মারেন এক ধাক্কা। এই ধাক্কায় লোকটা পানিতে পড়ে যায়। উনি পানিতে খুব জোরে জোরে বৈঠা দিয়ে ওই লোকটার গায়েও আঘাত করেন এবং চিৎকার করে বলেন, সাহস থাকলে উঠে আয়, দেখি তুই কে, তুই কত বড় পিশাচ আমি দেখব। আমার সামনে আমার বাবার লাশ খাওয়ার জন্য এসেছিস? সন্তান হয়ে আমি সেটা কখনোই হতে দেব না। যদি এই কাজটি করতেই চাস আমার লাশের উপর দিয়ে তোকে করতে হবে। আয় দেখি
তোর কত বড় সাহস। ওই লোকটি আর উঠে আসে না। চাঁদের আলোতে লোকটার রক্ত মাখা লোমশ হাতটা তিনি দেখতে পেয়েছিলেন। হাতে রক্ত এতটাই জমাট বেঁধে গিয়েছিল যে পানির মধ্যে পড়েও ওই রক্ত ধুয়ে যাচ্ছিল না। লোকটার হাতের নখগুলো অনেক বড় বড় ছিল, আর তার চেহারা যখন চাঁদের আলোতে স্পষ্ট হয় তখন দেখা যায় যে চোখ দুটো কোটরে ঢোকানো এবং চোখের মধ্য থেকে নীল আভা মনে হচ্ছে ছড়িয়ে পড়ছে। এটি দেখে ভয়ে তার গলা এবং বুক শুকিয়ে যায়। তিনি এও দেখেন ওই লোকটির দাঁতগুলো লালচে, ছোট এবং তীক্ষ্ণ। উনি যখন এভাবে চিৎকার করছিলেন তখন যেহেতু জোয়ারের সময় ছিল, দূর থেকে আরো একটি নৌকা আসছিল। তাদের হাতে টর্চ লাইট ছিল, আর যেহেতু চিৎকার শুনছিলেন তারাও চিৎকার শুনে নৌকা একটু তাড়াতাড়ি চালিয়ে এগিয়ে আসেন যে কি হয়েছে দেখার জন্য। তারা যখন ছুটে আসেন তখন তাদেরকে সব ঘটনা খুলে বলেন। সবকিছু শুনে তারা যখন তার বাবার লাশটা দেখতে যান তখন দেখেন যে আসলেই তার কথা ঠিক। তার বাবার বুকের উপর একটি বড় গর্ত সৃষ্টি হয়েছে, কারণ এই গর্ত সৃষ্টি করেই বুকের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিল ওই মানুষরূপী পিশাচটা। বাবার বুকের রক্তের ছোপগুলো তখনও শুকায়নি। ওই লোকগুলো তাকে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। স্বাভাবিক নিয়মেই লাশকে গোসল দেওয়া হয়, জানাজা পড়ানো হয় এবং দাফন করা হয়। এই ঘটনাটি বেশ প্রচলিত একটি ঘটনা ওই এলাকার। লাশবাহী অ্যাম্বুলেন্স বা গাড়ির সাথে ঘটে যাওয়া অনেক ভয়ঙ্কর ঘটনাই আমরা প্রায় শুনি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন এক লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে ঘটে যাওয়া ঘটনা, যে ঘটনায় অবাক করা বা চমকে দেওয়া ব্যাপারটা হলো এক্ষেত্রে অ্যাম্বুলেন্স না, বরং একটা জায়গা। সেই জায়গাটা যখনই কোনো লাশবাহী অ্যাম্বুলেন্স বা গাড়ি অতিক্রম করে তখনই সেই গাড়ি বা অ্যাম্বুলেন্সের সাথে ঘটে যায় রোমহর্ষক কিছু ঘটনা। তো গত মে মাসে আমার বড় খালাতো বোন রেবেকা আপুর হাজবেন্ড হার্ট অ্যাটাকে মারা যান। আমরা কয়েকজন দুলাভাইয়ের মরদেহটিকে নিয়ে একটা অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলাম তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার কোন একটি গ্রামে দাফন করার জন্য। আমরা রাত 10টার দিকে ঢাকার বারডেম থেকে অ্যাম্বুলেন্সে রওনা দিই। 11টার দিকে ফেরিতে উঠি মাওয়া থেকে, আর 11:50 দিকে আমরা ফেরি থেকে কাওড়াকান্দি নামক একটা জায়গায় নামি। নামার পর আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, করার পর 12:30টার দিকে আমরা কাওড়াকান্দি থেকে রওনা দিলাম পটুয়াখালী জেলার উদ্দেশ্যে। তো গাড়ি কিছুক্ষণ চলার পর হঠাৎ আমার মনে হলো যে গাড়ির নিচের অংশটা মানে রাস্তার সাথে ঘষা খাচ্ছে, 2বার ঘষা খেলো, এটা আওয়াজ পেলাম আর কি। আমি দেখলাম যে কেউ কোনো কিছু বলছে কিনা বা কোনো ধরনের কেউ কিছু বোঝাচ্ছে কিনা। দেখলাম যে সবাই নর্মাল, কেউ কোনো কিছু বোঝাচ্ছে না। যাই হোক, আমি আর কিছু বললাম না, আমি চুপচাপ ছিলাম। তো কিছুক্ষণ পর আবার একটা ঘষার শব্দ হলো। তো তখন দেখি আমার পাশে বসা রেজা ভাই, সে এদিক ওদিক তাকাচ্ছে। তো সেও আমার কিছু বললো না, আমিও তাই কিছু বললাম না। তো আমরা বরিশাল থামলাম হালকা পাতলা রেস্ট নেওয়ার জন্য। তো থামার পর রেজা ভাই সে ড্রাইভারকে বলতেছিল যে, ভাই আপনি তো লাশ নিয়ে অনেক জায়গায় যান, তো ঘটছে নাকি কোনো ঘটনা? উল্টাপাল্টা ঘটনা তো ঘটে শুনি অ্যাম্বুলেন্সের সাথে। ওই লোক প্রথমে সরাসরি ডিনাই করতেছিল যে না, এরকম কোনো ঘটনাই ঘটে না। তো সে রেজা ভাই অনেক চাপাচাপি করার পরও সে কোনো কথাই বললো না। এক পর্যায়ে রেজা ভাই বলতেছে যে, আচ্ছা আজকে যে আসলেন, আপনার কাছ থেকে আজকে কোনো অস্বাভাবিক কিছু লাগছে? তো ততক্ষণে ড্রাইভারের সাথে মোটামুটি আমাদের একটা সখ্যতা হয়ে গেছে। তো সে বলা শুরু করলো যে, হ্যাঁ ভাই, আজকে কাওড়াকান্দি থেকে যখন রওনা দিলাম তখন মনে হইতেছিল আমার গাড়িটা অনেক ভার হয়ে গেছে, এবং আমি যত স্পিড দিচ্ছি কিন্তু গাড়ির স্পিড উঠতেছে না। কে জানি আমার গাড়িটাকে চাইপা রাখছে রাস্তার সাথে।
তো তখনই আমি বলতেছি যে হ্যাঁ ভাই, আমি কয়েকবার মানে খসার শব্দ শুনছি, মনে হচ্ছে যে গাড়ির নিচের অংশটা রাস্তার সাথে খসা গেল। তখন রেজা ভাই বলে যে হ্যাঁ, আমিও তো এটা শুনছি। তো তখন বলে আর কি ড্রাইভারটা, যেরকম অনেক ঘটনাই ঘটে। তখন সে একটা ঘটনা বললো আমাদের, সেটা এই রাস্তারই ঘটনা। তো তখন করোনার প্রথম দিক এবং খুব কড়াকড়ি, মৃতদেহ সবসময় পুলিশ তারা দাফন দেয়, নিজের আত্মীয় স্বজন ধরতেও পারে না মৃতদেহ, এরকম অবস্থা চলতেছে। এক লোক আইসিডিডিআরবিতে কাজ করতো, তো সে মারা যায়। মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজন অনেক টাকা পয়সা খাইয়ে তার মৃতদেহটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। পুলিশকে টাকা পয়সা দিয়ে কোনোভাবে একটা বুঝ দিয়ে সে মৃতদেহ নিয়ে তারা নিজেদের দেশে খবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। তো সে মৃতদেহটিকে ছিল একটা লাশবাহী ফ্রিজারে, আর যারা যাচ্ছিল লাশের সাথে তারা ছিল আরেকটা মাইক্রোতে করে পিছে। লাশবাহী ফ্রিজারে জাস্ট মৃতদেহটি ছিল, আর ছিল জাস্ট ড্রাইভার। তো সেই অ্যাম্বুলেন্স পিছে পিছে যাচ্ছিল, আর লাশবাহী যে ফ্রিজারটা ছিল সেটা ছিল সামনে। তো ঠিক রাত 2টা বা 2:30টার দিকে তারা ওই তাদের গন্তব্যস্থলে ছিল পটুয়াখালী। তো সেই 2:30টার দিকে তারা এই সেম রাস্তাতেই ছিল। তো পিছনের অ্যাম্বুলেন্সের মানে মাইক্রোর লোকজন দেখতে পাচ্ছে সামনের যে লাশবাহী ফ্রিজারটা আছে সেটা হঠাৎ থেমে গেল। তো ওই অ্যাম্বুলেন্সের লোকজন গেল, সামনে যাওয়ার পর বলতেছে যে কি হলো ভাই, থামলা কেন? পরে সেই ড্রাইভার বলতেছে যে ভাই, আমার একটু কেমন জানি লাগতেছে, আপনাদের সাথে কেউ একজন এসে বসেন আমার সাথে। এই কথা বলার পর একজন এসে লাশবাহী ফ্রিজারের সাথে সেই ড্রাইভারের পাশে বসে, আবার চলা শুরু করে। ফ্রিজার আগে, কিছু হচ্ছে মাইক্রো। এখন কতক্ষণ চলার পর হঠাৎ পিছনের অ্যাম্বুলেন্সের লোকজনদের মনে হচ্ছে যে সামনের যে ফ্রিজার, লাশবাহী ফ্রিজারটা আছে সেটা পাগলের মতো ছুটতেছে সামনে। তো ওরা অবাক হয়ে যায়। অবাক হয়ে যাওয়ার পর ওরা একটু স্পিড বাড়ায়, কিন্তু সামনের যে ফ্রিজারের যে স্পিড, সেই স্পিডে মানে পাগলের মতো স্পিড। এত স্পিডে গাড়ি চালানো কথা না, বা স্বাভাবিক অবস্থায় এরকম চালাবে না। তো সবাই অ্যাম্বুলেন্স থেকে ফোন দিচ্ছিল আর কি ওই ফ্রিজারে ছিল তার কাছে, ওই লাশবাহী ফ্রিজারের ড্রাইভারের পাশে যে ছিল। তো সে ফোনও ধরতেছে না, তো সবাই খুব টেনশনে। এক পর্যায়ে গৌরনদী নামক একটা জায়গায় এসে সেই ফ্রিজারটা থামে, লাশবাহী ফ্রিজার। আর সেই লোকজনও এসে ফ্রিজারটাকে ধরে মাইক্রোতে করে, জিজ্ঞেস করতেছে কি হইলো, তুমি এরকম পাগলের মতো চালিতেছিলে কেন, ঘটনা কি, তুমি তো অ্যাক্সিডেন্ট কিছু খাইছো টাইছো নাকি, কি অবস্থা তোমার? তখন সে ড্রাইভারের পাশে থাকা লোকটা বলে যে ছিল আর কি ফ্রিজারে, বলে আমরা যা দেখছি এটা তো আমাদের ধারণাও নাই, আজকে যে বাইচা আসছি এটা হচ্ছে কপাল। কারণ তখন সেই লোকটা বলে যে সে তো উঠলো ড্রাইভারের পাশে, তো ফ্রিজার নিচে গাড়ি চলছিল, হঠাৎ সে শুনতে পায় তার পাশের জানালায়, গাড়ির জানালায় কে জানি টক 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 যেটা শব্দ করলো। তো সে তাকালে দেখলো যে কিচ্ছু না, পরে মনে করলো কোনো কিছু হয়তো বাড়িটা রেখেছে। এইভাবে যাচ্ছে, তো ও দেখতে পাচ্ছে যে ড্রাইভার খুব ভয় পাইতেছে। তো সে জিজ্ঞেস করতেছে ড্রাইভারের যে কিসের শব্দ শুনলাম এটা। ড্রাইভার কোনো কথা বলে না। কিছুক্ষণ পর সেই লোক আবার সেই টক 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 শব্দটা শুনতে পাইতেছে। তো সে এবার তাকাইলো, তাকানোর পর দেখতেছে যে একটা হাত, শুধু একটা হাত, হাতের জাস্ট কবজি পর্যন্ত, সেটা সেই জানালায় টক 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 শব্দ করতেছে, কিচ্ছু না। এটা দেখে সেই লোকটা ড্রাইভারকে বলতেছে এটা কি, এটা কি, এটা কি, এটা কি দেখলাম, এটা কি? ড্রাইভার কিচ্ছু বলে না, সে সোজা গাড়ি টানা শুরু করলো। হঠাৎ কিছুক্ষণ পর সে হাতটা গায়েব হয়ে যায়। এরপর সে ড্রাইভার বলতেছে যে ভাই দোয়া পড়েন, সূরা পড়েন, সূরা পড়েন, আজকে খবর আছে, খবর আছে। তো সেই লোক আয়াতুল কুরসি পড়া শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পর সে দেখতে পায় তার গাড়ির সাথে সাথে কতগুলো পশুরূপী মানুষ, যাদের মাথাটা বিভিন্ন ধরনের পশুর, কিন্তু তার দেহটা হচ্ছে মানুষের, তারা দৌড়াচ্ছে, সমানে দৌড়াচ্ছে, এবং কিছুক্ষণ পর পর তাদের হাত দিয়ে গ্লাসে বাড়ি দিচ্ছে। তারা তাদের থেকে বাঁচার জন্য এরকম ভয়ঙ্কর ভাবে গাড়ি চালিয়ে আসছিল, কিন্তু পিছনের গাড়ির কেউ কোনো কিছুই দেখছিল না। পরে তারা সেই লাশ নিয়ে সকালে ভোর হওয়ার পর তাদের গ্রামের উদ্দেশ্যে যায়, যাওয়ার পর দাফন করে। এটা ছিল সেই
রাস্তায় ঘটে যাওয়া একটা অ্যাম্বুলেন্সের ঘটনা। এই কাহিনীটি শুরু হয় একটি বট গাছকে ঘিরে, এবং আমি সেই বট গাছের থেকে কাহিনীটি শুরু করব, এবং আপনারা কাহিনীর পাত্র পাত্রী কারো নাম নেওয়া যাবে না, এবং আমি চেষ্টা করব যেন অবস্থানটা আপনারা লোকেট না করতে পারেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যাই হোক, এই ঢাকা শহরেরই কোনো একটা জায়গায় একটা বট গাছ ছিল। কোনো এক পার্ক ঠিক না, মানে একটা কি বলবো, একটা 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 পার্ক, হ্যাঁ পার্কই বলা যায়। মানুষ সেখানে বেড়াতে আসতো, হাঁটতে যেত, সেরকমই একটা জায়গায়, সেটার একটু গভীরে, মানে পার্কের একদম মাঝখানের দিকে একটা জায়গায়। অবশ্য আপনারা কিন্তু ওই মেজর সেই রমনা বা কোনো জায়গা এটার সাথে অ্যাড করে নিয়েন না, সেটা কিছু না, অন্য একটা জায়গায়। অবশ্যই আমি আপনাদের অ্যাসিওর করছি যে এটা ওই জায়গা না, অন্য কোনো এক পার্কে। সেখানে ঠিক পার্কের মাঝামাঝি জায়গায় একটা বট গাছ ছিল। আমি জানি না এখন আছে কিনা, এবং আমি কাহিনীটা যখনকার কথা বলছি সেটা আজ থেকে প্রায় 25 বছর আগের কাহিনী, এবং তখনকার সময় যার কথা বলছি তার নামও বলা যাবে না। সে একটা তখনকার খুব ভালো স্কুলে পড়তো ছেলেটা, এবং তার সাথে বন্ধুরা পড়াশোনা করতো। যাই হোক, তো যেটা হয় স্কুলে পড়ার সময়, তখনকার সময় কিন্তু আসলে ছেলেপেলেদের দস্যিপনা যেটা ছিল, তারা সেই সময় দেখা যেত যে মেটাল মিউজিক, রক মিউজিক শুনতো, স্কুল ফাঁকি দিত, ঘুরতে বেরোতো, স্কুল টাইমে ঘুরে বেড়াতো, পার্কে চলে যেত, অথবা বন্ধুর বাসায় যে টাইম স্পেন্ড করতো, ভিএইচএস টাইপে মুভি দেখতো, ইত্যাদি ইত্যাদি করতো আর কি। যাই হোক, আমি যার কথা বলছি সে আর তার দুই বন্ধু, তিনজন ওই দিন তাদের বাসা থেকে বের হয় স্কুলের দিকে। স্কুলে না গিয়ে তারা করে কি, আরেক বন্ধুর বাসায় যায়। তো তাদের প্ল্যান ছিল সেই বন্ধুর বাসায় যেয়ে তারা সেদিন মুভি দেখবে ভিএইচএস এ। তো গিয়ে দেখে সেই ফ্রেন্ডের বাবা মা বাসায় ওই দিন, তো মুভি দেখা হচ্ছে না। তো সেই বন্ধুও তাদেরকে বলে যে তার বাবা খুব রাগ, আজকে চলে যেতে। তো তারা এখন কি করবে, স্কুলেও যেতে পারছে না, অগত্যা তিনজনে বেরিয়ে পড়ে। বেরিয়ে ঘুরতে ঘুরতে এসে তারা সেই পার্কের পাশে পড়ে। সেই পার্কের পাশে পড়ে তারা তিনজনে পার্কে বসে গল্প করে, অনেকক্ষণ আড্ডা মারে, এবং এর মধ্যে দুপুর হয়ে যাচ্ছে। এবং তারা কি করে, কিছু স্ন্যাক্স কিনে সেই পার্কের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় সেই বট গাছটার কাছে। বেশ বড় বট গাছ, বেশ বড় ছায়া, এবং 2-3টা ডাল আছে পরপর। হ্যাঁ, বট গাছের মধ্যে ওখানে বড় বড় ডাল আছে কতগুলো, কাণ্ডের উপরে, সেখানে উঠে উঠে বসা যায়, বেশ মোটা জায়গাগুলো। যাই হোক, ওরা ওখানে যায়, কিছুক্ষণ গাছের নিচে বসে বসে গল্প গুজব করে এক পর্যায়ে তারা বন্ধুরা, দুই বন্ধু বসে নিচে, ওই যার কথা বলছি, মানে এই কাহিনীর মূল পাত্র যে, সে ওই গাছ বেয়ে উপরে উঠে যায় সে ডালটাতে, এবং ডালটাতে উঠে, প্রথমটাতে উঠে সে বসে, তার কাছে বেশ ভালো লাগে। এরপরে সে সেকেন্ডটাতে উঠে যায়, সেকেন্ডটাতে উঠে বসে, এবং বন্ধুরা তারা বলে, তুই উপরে উঠতেছিস কেন? বলে, আয় উঠতেছি, আয়, তুই পারলে তোরাও আয়। তো ওই বন্ধুরা দুইজন খুব ইন্টারেস্ট ফিল করে না, ওরা নিচে বসে আছে। ওই বন্ধুরা, যে এই ঘটনার মূল যে ব্যক্তি, সে বেয়ে উঠে যাচ্ছে। সে মোটা ডাল একটা দুটো, তৃতীয় ডালে মনে সে উঠেছে, উঠে বসে আছে, বন্ধুদের সাথে দুষ্টুমি করছে অনেকক্ষণ ধরে। তো বন্ধুরা আর কিছু বলে না, এরা দুইজন গল্প করতেছে নিচে বসে। সময়টা হচ্ছে ভর দুপুর, কেউ নাই, খা খা করতেছে আশেপাশে, পার্কের মধ্যেও মানুষ নেই, এবং রোদ শুধুই গাছতলাটার মধ্যে ছায়া আছে, এবং সেই বট গাছের কাছে একটা পুকুর, বড় পুকুর। সেই পুকুরটাতে পাড়ে বিকালে অনেকে বসে হয়তো আড্ডা টাড্ডা মারে, এরকম একটা অবস্থা। বাট দুপুর বেলা কেউ থাকে না ওই টাইমটাতে। তো এই দুই বন্ধু বসে আছে, হঠাৎ করে তারা শব্দ পায়, তাদের উপরের বন্ধু খ্যাক 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 করে হাসতেছে। তারা মনে করো দুষ্টুমি করে। কিছুক্ষণ পর হাসতেই আছে, সে হাসছেই, তার হাসি কন্টিনিউ হচ্ছে, এবং আরো জোরে এবং বিকৃত ভাবে হাসছে। এক পর্যায়ে তারা বলে, এই বেটা, তুই হাসতেস কিলে, কি ঘটনা, কি উপরে কি করস? উপরে তাকায় দেখে যে তাদের বন্ধু 2 পা দিয়ে ডালটাকে আঁকড়ায় ধরছে, শরীরটা নিচের দিকে ঝুলাই দিছে। মানে 2 পা দিয়ে ডালটাকে আঁকড়ে ধরে তার শরীরটা নিচের দিকে ঝুলাই দিছে, এবং হাত দুটা এরকম ঝুলে আছে নিচে, এবং চোখের মনি উপর দিকে উঠে আছে, এবং সে খ্যাক খ্যাক করে হাসতেছে, এবং শরীরটা পেন্ডুলামের মতো, কাইন্ড অফ লাইক পেন্ডুলাম যেমন ডানে বামে তোলে সেটা না, সামনে পিছিয়ে করতেছে, এবং খ্যাক খ্যাক করে, মানে খুব ভয়ঙ্কর একটা কি বলবো, একটা ভয়ঙ্কর একটা পোশ্চারে নিয়ে এসে বসে আছে সেখানে। তার মানে তার যে
বডি জেস্টার বা তার যে আচরণটা সেখানে সে করতেছে এটা খুব ভয়ঙ্কর, মানে এটা স্বাভাবিক না। আর তার যে বডি ওয়েট, তার ওইভাবে দুই পায়ে ঝুলে থাকার মতো, তারা জানে তার বন্ধুর ফিটনেস এত ভালো না যে সে দুই পা দিয়ে নিজেকে আটকে রাখবে শরীরটা নিচের দিকে রেখে। এবং প্লাস তার পেছনে কিন্তু একটা ব্যাগ আছে, ব্যাগটাও ঝুলছে উল্টা হয়ে, খুব মানে বিকৃত ভাবে ঝুলছে। তারা তো ভয় পেয়ে গেল যে এখন কি হবে, হঠাৎ করে যদি এখন মানে সেই বন্ধু ওখান থেকে পড়ে যায় কি হবে। আর ও হাসছে কেন এরকম, চোখের মনি উল্টায় গেছে, চোখের মনিটা ভেতর দিকে। প্রচন্ড ভয় পেল দুই বন্ধু, কি করবে মানে তারা হতবিহ্বল হয়ে গেল, তাদের আসলে কিছু করার নাই, চিৎকারও করতে পারতেছে না। তো এক বন্ধু ওই ফ্রেন্ডের নাম ধরে ডাকতেছে জোরে জোরে, তো যত নাম ধরে ডাকতেছে সে আরো হাসতেছে খ্যাক 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 করে। তো এই পর্যায়ে একজন বলল যে দোস্ত তুই যা, ওরে কি ভূতে ধরছে, জিনে ধরছে। ওই বন্ধু কিন্তু হাসতেছে উপর থেকে। তো এদের মধ্যে একজন বলল তুই যা, কাউরে ডাক। তো সে দৌড় দেয়, তো দৌড় দিয়ে কাউকে পায় না। রাস্তার মধ্যে দেখে, একসময় সে দেখে যে পুলিশ হেঁটে আসছে, 3 জন, মানে টহল পুলিশ যারা থাকে। তো সে পুলিশদেরকে যে বলে যে একটু আসেন ভাই, আমাদের অনেক সমস্যা হয়েছে। কি তো পুলিশ বলে কি হয়েছে, কেউ ধরছে ছিনতাইকারী কিছু? তো পুলিশ আসে, হেঁটে হেঁটে আসে। তো পুলিশ যখন গাছের কাছে আসে, পুলিশ এসে দেখে যে এরকম ঝুলতেছে। এবং কি আশ্চর্য ব্যাপার, পুলিশ যখন গাছের কাছে চলে আসে তখন না ছেলেটা পাটা লুজ করে দেয় এবং ধপ করে নিচে এসে পড়ে। এবং লাকিলি ওর মাথাটা পড়ে নেই, ওর শরীরটা পড়ছে নিচের দিকে এবং মুখ দিয়ে ফেনা বের হয়ে গেল। সাথে সাথে তারা চেষ্টা করলো যে সবাই মিলে, ওই 2-3 বন্ধু এবং পুলিশ সহকারে, তারা সবাই মিলে তাকে হেল্প করে ওই ছেলেটাকে নিয়ে গেল। এখানে রিক্সা চলতো তখন, রিক্সায় করে তাকে পাঠিয়ে দিল হাসপাতালে, নিয়ে গেল কাছাকাছি। এবং সেই হাসপাতালে পুলিশ বলল যে তাদের সামনে ঘটনা করছে, ছেলেটা গাছ থেকে পড়ে গেছে। মানে অন্য কোনো মানে নাহলে হয়তো ছেলে অ্যাডমিশন নিত না সে সময়। তো পুলিশই বললো যে আমাদের সামনেই ছেলেটা গাছে উঠছিল, গাছ থেকে পড়ছে। তো যাই হোক, তাদের খুব খোঁজ খবর নিল পুলিশ যে কি ব্যাপার, এখানে কিভাবে আসছো, অনেক কিছু জিজ্ঞেস করলো। তো তারা খুব হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলো যে, এবং পুলিশ দেখলো ভালো স্কুলের ছাত্র, ভালো ইউনিফর্ম পরা, বাবা মার পরিচয় দিল, বললো যে আজকে আমাদের ক্লাস মিস হয়ে গেছিল, আমরা বন্ধুর বাসায় গেছিলাম, সেখান থেকে আসছে, এরকম কাহিনী। যাই হোক, তাদের বাবা মার সাথে কন্ট্যাক্ট করা দিতে বললো পুলিশ। তো তারা বাবা মার সাথে কন্ট্যাক্ট করা দিল তাদেরকে টেলিফোনে। তো যাই হোক, তার ওই যে ছেলে যে পড়ে গেছিল তার বাবা চলে আসলো ওখানে। এসে তিনি আবার এই কথাবার্তা বলে তার মানে পুলিশের কাছ থেকে সে বুঝে নিল তার সন্তানকে নিয়ে। তিনি গেলেন এবং ওই 2 বন্ধুকে ডাকলেন, কথা বললেন। তিনিও আসলে সুরাহা করতে পারলেন না, হাসপাতালে ছিল। ওই ছেলেটার তখন প্রথম প্রাথমিক চিকিৎসাটা হলো যে সে যে পড়ে গেছে তার কি হয়েছে। তো পড়ে গিয়ে দেখা গেল তার কলার বোনটা ভেঙে গেছে, এখানে মানে তার যে কলার বোন থাকে ভেঙে গেছে। আর হাতে তেমন কিছু হয়নি, ছিলে গেছে এখান থেকে, মানে যেরকম ভাবে পড়ে ব্যথা পাওয়ার কথা সেরকম পায়নি সে। তো যাই হোক, তাকে হাসপাতালে রাখলো কয়েক ঘন্টা রেখে তাকে ওই প্লাস্টার করে তাকে ছেড়ে দিল হাসপাতাল থেকে। তো বাসায় আসার পর সে সেন্স কিন্তু তখনও নাই, তখনও হাসপাতালে কিন্তু তার সেন্স যে আসছে তা না, তার মানে মোটামুটি সে তাকাইছিল 2 বার, মানে তার মানে ওই সেন্সটা আসছে যে সে মানে কোমায় চলে যায়নি, সে তাকাইছে 2 বার, তাকায় সে মানে কথা বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারে নাই। তো বাসায় যখন আসছে তখনও তার ওইরকম সেন্স নাই, সে এরকম শুয়ে আছে, হালকা কথাবার্তা বলে, একটু তাকায়। তো বাপ বলতেছে যে কি হয়েছে তোমার? তো ছেলে কোনো উত্তর দেয় না, চুপ করে আছে। তো মা জিজ্ঞেস করে, তো তারপর ছেলে শুধু তার বাবা মাকে বললো যে পানি খাবো। তো তাকে পানি এনে খাওয়াইলো, বাসায় পানি খাওয়ালো, ডাবের পানি খাওয়ালো, হ্যান ত্যান অনেক কিছু খাওয়ালো তাকে এই ধরনের। তো মুখ দিয়ে পানি খেলো, আর কিছু খেতে পারলো না, ছেলেটা শুয়ে আছে। তো বাবা মা মনে করলো যে মনে হয় সে ভালো হয়ে গেছে, কিছু একটা হয়েছিল, যাকে এখন আর জিজ্ঞেস না করি তাকে যে আর ডিটেলস কি। আর ওই সময় আসলে মানুষ এত বেশি কেয়ার করতো না মানুষের, এখনকার সময় যেমন মানুষ খুব 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 কেয়ারিং হয়ে যায়, মানুষ খুব বেশি ইন্টেন্সিভ কেয়ারে নিয়ে যায়, ওই সময়টা এতটা করতো না আসলে। যাই হোক, তাকে রুমের মধ্যে রেখে বাবা মা বের হয়ে আসে। তো অনেকক্ষণ পর, কতক্ষণ হবে তারা জানে না, তখন চারিদিকে মানে রাত বেশ খানিকটাই হয়ে গেছে। তো বাবা মা চিন্তা করে যে এখন তো আসলে ওকে জাগানো দরকার, দেখা দরকার যে সে স্বাভাবিকভাবে ডিনার করে নাকি এরকম। তো বাবা মা দুইজনেই আসে তার রুমের দিকে। তো রুমের দিকে এসে দেখে যে তার যে ঘরের মধ্যে যে বাতি তারা জ্বালিয়ে রেখে গিয়েছিল সে বাতিটা নেভানো, অন্ধকার। তো বলে যে লাইট কে নেভালো? তো বাবা মা কাছে এসে বাবা আলোটা জ্বালায়, আলো জ্বালিয়ে দেখে যে পুরোপুরি একটা ডিফারেন্ট মানে একটা সিনারিও দেখে যে ছেলে
তার তার ছেলে খাটের মধ্যে বসে আছে, এবং লাইক বসে থাকার ভঙ্গিটা অনেকটা যেমন মানুষ একটা আসন করে বসে, আসন দিয়ে বসে, যেমন পদ্মাসনে বসে, এরকম বসা, কিন্তু তার জিভ বের করে রাখছে মুখ থেকে, এবং চোখ দুটা মানে চোখের মণি দুটো উপর দিকে তোলা, এবং তার লালা গড়াচ্ছে মুখ দিয়ে, এবং সে একটা শব্দ করছে ঘ্যার ঘ্যার। তো বাবা তো দেখে মানে বাবা প্রথমে শক হয়, আর মা চিৎকার করে ওঠে, এবং মা যখন চিৎকার করে তখন সে খ্যা 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 করে হাসতে থাকে ছেলেটা, এবং সে তার বাবা মার দিকে লাফিয়ে আসে, খাটের থেকে লাফ দিয়ে আসে, মানে আক্রমণ করার মতো। যাই হোক, তার বাবা তাকে ধরে টেনে বসায় দেয় ওইখানের মধ্যে, তার খাটের মধ্যে বসায় দেয় এবং যেতে ধরে রাখে, এবং তার শরীরে প্রচন্ড শক্তি। তার বাবা বলতেছিল যে মানে অসম্ভব শক্তি ছিল তার শরীরে, মানে যেটা একটা স্কুল গোয়িং ছেলে, হাই স্কুলে পড়া ছেলের গায়ে এত শক্তি থাকে না। তার বাবা তাকে চেপে ধরে রাখতে পারতেছে না, যদিও তার বাবা তখন একটা বেশ বলশালী একজন মানুষ ছিল। যাই হোক, চেপে ধরে রাখতে পারতেছে না। তার মা তো মানে কান্নাকাটি শুরু করে, এবং বিভিন্ন জায়গায় ফোন করে তার মামাদেরকে, আর এই সেই। যাই হোক, বাসার মধ্যে আরো তাদের আত্মীয়রা আসে, রাত করে হলো, এবং ততক্ষণে তার পাগলামি চূড়ান্ত হয়েছে। বাবা শেষ পর্যন্ত তাকে না পেরে বেঁধে রাখে, ঘরের মধ্যে বেঁধে ওই ঘরের মধ্যে লক করে দেয়, এবং ছেলে প্রচন্ড রকমের পাগলামি করতেছে ঘরের মধ্যে। তো তার মামা আসে, মামাকেও গালাগালি করতেছে, মানে ভয়ঙ্কর অবস্থা ছেলেটার তখন, ভয়ঙ্কর অবস্থা। এবং মানে যারা আত্মীয়র মধ্যে দুই একজন তারা বলছে যে আসলে এটা পাগল কেস না, এইভাবে পাগল হয় না। যেটা হয় যে এই কাহিনীটা শুনছি যে তার রুমমেটদের থেকে, তার মানে তার ক্লাসমেটদের থেকে যেটা শুনছো তোমরা, একদম পজিটিভ কেস, যে তাকে কোনো জিন ধরছে, জিন আসর করছে, জিন ভূত আসর করছে, এটাকে তোমরা একটা ব্যবস্থা করো। তো যাই হোক, তার বাবা কিন্তু আবার এইসব দিকে খুব একটা বিশ্বাসী লোক ছিলেন না তখন, মানে তার বাবা এইসব দিকে খুব একটা কেয়ার করতো না, তাদের বাসায়ও এইসব প্র্যাকটিস ছিল না খুব একটা। তো তার বাবা মানে এইসব কথার মধ্যে কেয়ার করে না, বলে যে আমি তাকে সাইকিয়াট্রিস্টের কাছে দেখাইতে নিব, তো আপাতত আমি যেটা করতেছি যে তাকে আমি আটকায় রেখে দিতেছি এখানে। তো তার মামারা খুব মানে প্রোটেস্ট করে যে এটা করতে না, কিন্তু মামাদের কথা শুনে না। তার বাবা বলে যে তাকে এখানে আটকায় রাখবো আমি। তো তাকে রুমের মধ্যে আটকায় রেখে তার বাবা মানে ওই হাতও বেঁধে রাখে, তার বলে যে আজকে তাকে একদম বেঁধেই রাখবো, এছাড়া কিছু করা হবে না। তো তার মা কাঁদতেছে সমানে ছেলেটার। তো খুব মায়ের কাছে খুব খারাপ লাগতেছে যে ছেলেকে এভাবে বেঁধে রাখতেছে ঘরের মধ্যে, এরকম বেঁধে রেখে তার বাবা দরজা দিয়ে বাইরে তালা মেরে দেয় ঘরে, এবং সে বলে যে এইসব কিছু না, আমি সাইকিয়াট্রিস্ট দেখাবো। এই বলে বাবা চলে আসে। মামা খুব চিৎকার চেঁচামেচি করে মানে তার দুলাভাইয়ের সাথে, কিন্তু কোনো কাজ হয় না। তো মামারা চলে যায়, তার বোনকে বলে যায় খুব খারাপ কাজ করতেছে, আমরা যেটা বলতেছি সেটাই হচ্ছে জিনিস, এটা কোনো সলিউশন না, তোমার মানে দুলাভাই যেটা করতেছে, দিস ইজ নট দ্য সলিউশন। যাই হোক, তো শোনে না। তো তার বাবা লক করে রেখে মাকে নিয়ে আসে, এসে তাদের রুমের মধ্যে থাকতেছে, এবং সেই তার বোন ছিল, ছেলেটার একটা বোন ছিল, এবং তার বোনকেও নিয়ে তাদের রুমে রাখে, সেম রুমে। বলে যে যেহেতু ওইখানে সে পাগলামি করতেছে সাউন্ডে, তার বোনটা আবার অন্যরকম একটা তার মধ্যে একটা ডিফারেন্ট টাইপস অফ একটা হতে পারে, টাচ আসতে পারে, বা ডিফারেন্ট টাইপস অফ একটা কি বলে ইমপ্রেশন আসতে পারে। তো এই জন্য তাকে নিয়ে এসে তার বাবা মার সাথে রাখে। তো যেটা হয়, ওই ছেলে কিন্তু তালা মেরে রাখছে, বেঁধে রাখছে ঘরের ভেতরে, যাতে সে কোনো নিজে কোনো সেলফ ডিস্ট্রাকটিভ কিছু না করতে পারে। তারা রুমে এসে তার বাবা বেশ কড়া মানুষ ছিল, এসে বলে যে আমি সকালে টেক কেয়ার করতেছি, এটার ব্যবস্থা করছি আমি। তার মাকে বলে যে মানে কোনোভাবেই এখন এটা নিয়ে মানে খুব একটা ইমোশনাল হওয়া যাবে না, কান্নাকাটি করা যাবে না। সম্ভবত সে তার কোনো প্রবলেম হয়েছে মাথায়, যেখানে সে পড়ছে উপর থেকে, আঘাত পাইছে কিনা কে জানে। আমি ওইসব মানে আজে বাজে জিনিস বিশ্বাস করি না যে সুপার ন্যাচারাল কিছু তাকে ধরছে বা আসর করছে এরকম। যদিও তার বাবা নিজেও কিন্তু বেশ মানে উদ্ভট ভাবে চিন্তা করছেন যে মানুষ পাগলামি করলো এইরকম আচরণ কেন করবে। যে যাই হোক, এগুলো বলে তার নিজেরও খারাপ লাগছে, নিজের ছেলে। তো রাতের বেলা একটা সময়, রাত হতে গভীর হতে হতে একটা সময় তারা টায়ার্ড হয়ে প্রায় ঘুমিয়ে পড়েন, বিছানায় শুয়ে আছেন। তো তারা যেটা করছে যে বাবাটা, তাদের রুমের মধ্যে একটা ডিভান ছিল, সেই ডিভানে তিনি শুয়েছেন, এবং তার মানে ওনার ওয়াইফ আর ওনার মেয়েকে রাখছেন বিছানায়। তো শুয়ে যখন আছেন রাতের বেলা, অনেক রাত, তখন অনেক হয়ে গেছে, তিনি আসলে ঘুম আসছিল না, তিনি আসলে টেনশনে এবং মন খারাপ হয়ে শুয়েছিলেন, সবাই বাসায়, বাবা মা দুজনই। তো একসময় তাদের ঘুম এসে গেছে আর কি, ক্লান্ত হয়ে ঘুমায় গেছেন আর কি। তো বাবা যখন ঘুমায় গেছেন,
হঠাৎ করে বাবার ঘুমটা পাতলা হয়ে গেছে এবং তিনি শব্দ পাচ্ছেন যে মনে হলো তাদের রুমের ভেতর দিয়ে কেউ হেঁটে আসছে, থপ 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 পায়ের শব্দ। রুম কিন্তু অন্ধকার, রুমের মধ্যে কিন্তু আলো কম, কারণ বাইরের জানালা দিয়ে, মানে তাদের যে জানালা আছে জানালার বাইরে থেকে যে রাস্তার আলো হালকা আসছে ঘরে, সেটাই কিন্তু আলো, আর কিছু না। রুমের মধ্যে অন্ধকার। তো তিনি মানে ঠাউর করতে পারলেন না কয়েক সেকেন্ড যে কিসের শব্দ, কার পায়ের শব্দ, রুমের মধ্যে কে হাঁটছে। একবার উনি বামে তাকালেন, তাকায় দেখলেন যে ওনার ওয়াইফ আর মেয়ে শুয়ে আছে খাটে। আর পরের সেকেন্ডে তিনি সামনে তাকালেন, তাকে তিনি শক পেয়ে গেলেন, পুরো শরীর মনে হলো ওনার যে একটা ইলেকট্রিক শক চলে গেল পুরো মাথা থেকে পা পর্যন্ত। আর গুজবাম্প সাথে সাথে হলো, তিনি দেখলেন ওই আলো অন্ধকারে বুঝছেন যে ওনার ছেলে হেঁটে আসছে ওনার দিকে, এবং এসে তার মাথার কাছে মনে হলো বসে পড়লো হাঁটু গেড়ে বসে তাকে বলছে বাবা বাবা, এরকম ডাকছে ফিস ফিস করে, এবং মনে হচ্ছে যে একটা চাপা হাসি, মানে সেই বাবা ডাকের মধ্যে একটা চাপা হাসি। তো উনি ভালো মতো তাকায় দেখলেন যে ছেলে তার দিকে তাকিয়ে আছে এবং হাসছে ছেলে। মানে ছেলের চোখের মধ্যে যে ওই জানালার আলো হালকা পড়ছে, সেখানে চোখের যে মানে জলীয় অংশটুকু আছে ওইটা মনে হচ্ছে চকচক করছে, এবং ছেলে হাসছে, এবং তার শরীর পুরো মানে কি বলে যে পুরো গুজবাম্প হলো, এবং তিনি কিছু বলার আগেই তার সারা শরীর মনে হলো অসাড় হয়ে গেল, তিনি আর নড়তে পারছেন না। আর তিনি দেখছেন যে তার ছেলে হাসছে তার দিকে তাকিয়ে, এবং তারপর তিনি দেখলেন ওই অসাড় অবস্থায় তিনি দেখছেন তিনি অনেক চেষ্টা করছেন, যেমন স্লিপ প্যারালিসিস হয় সেরকম, তিনি চেষ্টা করছেন, নড়তে পারছেন না। তিনি দেখছেন যে ছেলে হেঁটে তার মায়ের কাছে গেছে, তার মায়ের মাথার কাছে গেল, যে একইভাবে হাঁটু গেড়ে বসে মা মা করতেছে। তো এই সিন দেখে একসময় তিনি অনেক কষ্টে, মানে তার আসলে তিনি কিন্তু আমি যেটা বলেছি উনি কোনো মানে আসলে চর্চাকারী ছিলেন না, রিলিজিয়াস প্র্যাকটিস তার ছিলই না, কিন্তু তিনি তার স্ত্রী এবং কন্যার দিকে যখন ছেলে হেঁটে গেল এবং ওইভাবে করে ফিসফিস করছে এবং ফিসফিস শব্দটা তিনি শুনছেন, তার মধ্যে কোথায় যেন একটা প্রচন্ড ভয় কাজ করলো, এবং ভয়ে আপনি ভাবে তিনি ছেলেবেলায় শেখা দোয়া পড়ার চেষ্টা করলেন, এবং ওনার মুখ দিয়ে দোয়া বেরোলো, এবং উনি যখন মন থেকে মানে মুখ থেকে দোয়াটা বের হয়েছে তখন তিনি করে দেখলেন তার ছেলেকে আর দেখতে পাচ্ছেন না। তিনি উঠে গেলেন সেখান থেকে, তিনি নিজেও নড়তে পারলেন, নিজে উঠে গেলেন। উঠে গিয়ে তিনি সাথে সাথে রুমের লাইট জ্বাললেন, তার স্ত্রীকে উঠালেন। স্ত্রী বলল যে তার ঘুমের মধ্যে স্লিপ প্যারালিসিস ছিল, তিনি নড়তে পারছিলেন না, স্বপ্নে দেখছিলেন, কানে শুনছিলেন তার ছেলের কণ্ঠ। তো সবাই উঠে গেল মেয়েকে রেখে, আর কি, মেয়ে ঘুমাচ্ছে তখনও। উঠে তারা দুইজনে গেল ছেলের রুমের দিকে, এবং তারা যেয়ে দেখছে যে তার ছেলের যে রুমটা লক করা, ছেলের রুমের জানলা কিন্তু খোলা, এবং তারাই খুলে রাখছিলেন সেই জানলা দিয়ে গ্রিল ধরে ছেলে দাঁড়ায় আছে, এবং মুখটা হাসি হাসি তাদের দিকে হাসি হাসি মুখে তাকায় আছে ছেলে। হ্যাঁ, মানে অ্যাজ ইফ যে সে খুব মজা পেয়েছে কোনো কারণে, সে হাসতেছে, এবং ছেলে মানে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় আছে ও আমার দিকে হাসি মুখে, যেই হাসিটা উনি দেখছে একটু আগে সেটাই। এবং প্রচন্ড রকমের ভয় পেলেন তিনি কিছু করার নাই। তো ছেলে যখন চলে যাচ্ছে আবার ফিরে, বাপ মা দুইজনই রুমের দিকে, তখন ছেলে ওখান থেকে বলছে একইভাবে বাবা 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 বাবা, মানে একটু জোরে, ফিসফিসিনটা জোরে, কিন্তু ছেলের হাতে কিন্তু বাঁধন নাই, সেটাও তিনি খেয়াল করছে, তিনি বেঁধে রেখে আসছিলেন। রুমের দরজায় কিন্তু তালা মারা আছে এখনো, তিনি দেখতেছেন যে এখনো তালা লাগানো আছে, তখনকার সময়কার গ্লোব তালা ছিল, সেই গ্লোব তালা লাগানো, কিন্তু হাতে কিন্তু বাঁধন নাই ছেলের। প্রত্যেকে ছেলে বেরিয়ে তার রুমে আসবে ওখানে, মানে ভেরি স্ট্রেঞ্জ একটা জিনিস। তিনি রুমে ঢুকেই তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ফোন করলেন তার শালাকে, মানে ওই ছেলের মামাকে, এবং মামা বলল যে তোমাদেরকে আমি আগেই বলছি যে এখানে এটা অন্য কিছু, এটা আসলে এরকম না, তা আমি দেখি কালকে কি করা যায়। তো পরদিন তার মামা তাদের একজন পুরনো টিচার ছিলেন, মানে একজন মানে বাসায় ওনাদেরকে পড়াতেন, আরবি পড়াতেন, তিনি একজন আলেম, তিনি পড়াতেন, এবং তাকে খবর দিয়ে তার সাথে কথা বলে ওনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে তিনি দুপুরে খুব রিকোয়েস্ট করেন সে আলেমকে যে আমার ভাইগনার অবস্থা খারাপ, আসতে হবে, সেই আলেমকে নিয়ে আসেন। তো সেই আলেমকে নিয়ে বাসায় আসার পরই নাকি ওই ছেলে পাগলামি শুরু করে দেয়, চিৎকার চেঁচামেচি করতে থাকে। তো আলেম এসে দোয়া পড়ে বাসায় ঢোকেন, এবং আলেম এসে বলেন যে আমাকে ছেড়ে দেন, আমাকে ওই রুমে ঢুকতে দেন, আমি ওর সাথে কথা বলতেছি, সব ঠিক হয়ে যাবে।
তারা তো ওই ছেলের ফেরোসাস রূপ দেখে ছেলে এটা ভাঙতেছে ওইটা ভাঙতেছে এবং ঘর ঘর শব্দ করতেছে, আলেমকে ঢুকতে দেবেন না। আলেম বলে কোনো চিন্তা করবেন না। তো তারা আল্লাহর নাম নিয়ে তালা খুলে আলেম দোয়া পড়তে পড়তে ভিতরে ঢোকেন জোরে, এবং ওই ছেলে আলেমকে দেখে পেছাতে পেছাতে খাটে চলে যায়, এবং তারপরে আলেম তার সাথে কথা বলা শুরু করে এবং ওনাদেরকে বলে আপনারা কিন্তু ফট করে রুমে ঢুকবেন না, নিজেরা 3 বার আপনাদের সেই দোয়া পড়ে নিজেদেরকে বন্ধ করে দেন, সূরা ইখলাস 3 বার পড়ে ফু দেন, ফু দিয়ে আপনারা থাকেন। বাবা মা চাইলে জানালার কাছে দাঁড়াতে পারেন, কিন্তু শরীর বন্ধ করে। তো যাই হোক, এইভাবে করে তাদেরকে বলেন। তো তারা বাবা মা দেখছিল যে ওই ছেলের সাথে কথা বলা শুরু করে। পাশে ছেলেটা সোজা বসে পড়ে বিছানার উপর, এবং আলেম যিনি ছিলেন তিনি একটা টুল নিয়ে সামনে বসে কথা বলা শুরু করে। এবং তখন ছেলেটার মুখ থেকেই কথা বেরোচ্ছে যে তুই কে, তুই কোত্থেকে আসছিস? তো ছেলেটা বলছে যে আমি থাকতাম অমুক জায়গায়, ও আসছে, আমি তখন ওই ডালের উপরে ঘুমাচ্ছিলাম, ও এসে সোজা আমার উপর উঠে বসছে এবং আমাকে পাড়া দিয়ে ধরছে, তা আমি তো ওকে ছাড়বো না। আলেম অনেক বুঝায় যে তোমাকে তো দেখা যাচ্ছিল না, সে বুঝতে পারে না এবার গাছে কেন উঠলো। তো যাই হোক, অনেক কথাবার্তায় আলেম তাকে সেই জিনিসকে কনভিন্স করে, সেই জিনকে কনভিন্স করে যে এই ছেলে নিজের অজান্তে উঠছে এবং সে কম বয়সী একটা ছেলে, সে জানে না, এবং তুমি চাইলেই তার সাথে এরকম করতে পারো না, তার বাসায় এসে সমস্যা করতে পারো না, তাকে আসর করতে পারো না, অনেক কিছু বুঝায় এবং অনেক কিছু। তারপর তার যে প্রসিজার আছে, যে তাদের যে ওনার যে প্রসিজার ছিল এক্সোরসিজমের প্রসিজার আমাদের ইসলামিক ওয়েতে, সেটা করেন এবং জিনটা তখন চলে যেতে চায়। তবে জিনটা একটা কথা বলে যে আমি এখানে আসছি ওর শরীরে, আমাকে দিয়ে আসবা তোমরা, আমাকে সেই গাছের কাছে নিয়ে যাবা এবং আমি চলে যাব, আমি আর আসবো না, আমি গাছে চলে যাব এবং তোমরা সঠিকভাবেই পাবা। তো যাই হোক, আলেম তখন তাকে কনভিন্স করে যে তুমি এই ছেলেকে যতক্ষণ পর্যন্ত আমরা নিয়ে যাব কোনো রকম করবা না, সমস্যা করবা না। তো এরকম একটা ডিলে এসে রাজি হয় এবং তাকে তখন আলেম আবার তার পড়া পানি তার মাথায় ছিটায় দেয়, ছেলেটা ঘুমায় পড়ে। আলেম চলে আসে, এসে বলে যে আপনার ছেলের সাথে এরকম, তো ছেলেকে নিয়ে যাবেন, আমি সাথে যাব, অসুবিধা নাই, আর আপনাদের মধ্যে একজন যাবেন, মানে এত মানুষ ওখানে যাওয়ার দরকার নাই। তো যাই হোক, ওই ছেলেকে পরে দেখা যাচ্ছে যে ওকে নিয়ে তার বাবা আর ওই আলেম গাড়িতে করে নিয়ে যায়, এবং যখন নিয়ে যায় তখন তাকে মনে হচ্ছে সে যেমন ঘোরের মধ্যে ছিল, এইভাবে নিয়ে যায় তাকে। তো ওইখানে নিয়ে যায়, যখন গাছের গোড়ায় বসায় দেয়, সেখানে যে একটা ছিল, এবং এমন একটা সময় তারা নিয়ে যায় যে সময় কেউ ছিল না, দুপুরের ওরকম একটা সময়, যে আলেম যেটা তাকে বসায়, ওখানে বসায়, দোয়া পড়ে এবং দোয়া পড়ে উনি ঘুরে ওই জায়গায় সার্কেল করে এবং দোয়া পড়তে থাকে। এবং এক সময় তিনি নিজেই বলেন যে মনে হয় ঠিক হয়ে গেছে। ছেলেকে এরকম ধাক্কা দেওয়ার পরে দেখা যায় ছেলেটা ঘুম থেকে ওঠার মতো উঠে আর কি, উঠে বলে যে হ্যাঁ, কি হয়েছে, আমি কোথায়, কি ব্যাপার। ছেলেটাই অবাক হইতেছে, তার কিছু আর মনে নেই এতক্ষণ যে সে কোথায় ছিল, কি হয়েছে, হি ডাজন্ট রিমেম্বার এনিথিং। তো যাই হোক, ওকে তখন আলেম তার বাবা উঠে তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে যায়, এবং ওখানে নেওয়ার আগেও আলেম সাহেব তাদের শরীর বন্ধ করে দিয়েছিল ছেলের বাবাকে, তারপর নিয়ে আসে। এবং এর জন্য পরে আলেম উনি বাসায় এসে তাদেরকে বলেন যে আপনাদের বাসায় যে প্র্যাকটিস নাই, রিলিজিয়াস প্র্যাকটিস নাই, ছেলেকেও প্র্যাকটিস করার নাই, কোনো কিছু শেখার নাই, এটা তো আপনাদের দোষ। আপনার ছেলে তো স্কুলে পড়ে, সে হয়তো স্কুলে এভাবে জানে না, বাট আপনি একজন মানুষ হিসাবে, প্রত্যেকটা মানুষেরই নিজের ধর্ম আছে এবং তার উচিত তার পরিবারে সেটার একটা প্র্যাকটিস করা, যারা যেই ধর্মে বিলং করে। এবং এখানে অবশ্যই এটার থেকেই আসলে তার সেই পরিবারের জন্য সুফল বয়ে আনে এবং ভালো কিছু সেখানে আসে, আলেম বলে। এবং তার বাবাও তখন জিনিসটা বুঝতে পারে, কারণ তিনিও রাতের বেলা যে স্লিপ প্যারালিসিসে পড়ে দোয়া পড়ে তিনি ছুটতে পারছিলেন, তো তিনিও মোটামুটি শুধরায় যান জিনিসটাতে, এবং তিনিও বলেন যে আলেম সাহেবকে কথা দেন যে ঠিক আছে, আমি এখন থেকে প্র্যাকটিস করবো। এবং ছেলেটাকেও তখন ওই আলেম সাহেবের কাছে পাঠানো হয় রিলিজিয়াস পড়াগুলো জানার জন্য এবং পড়ানোর জন্য, এবং আস্তে ধীরে তারা মোটামুটি ঠিক হয়ে যায়। ছেলেটার আর কোনো সমস্যা হয় না। এরপরে ছেলেটাকে শরীর বন্ধ করে দেন আলেম, এবং বলেন যে প্রতিদিন এই দোয়া পড়তে হবে এবং এই করতে হবে, পড়া পানি দেন বলে এগুলো খেতে হবে, আর এরকম, আর বলে যেরকম কোথাও যাবা না, ভর দুপুরে তুমি কোথায় গেছো, ভর দুপুরে একটা গাছে উঠছো, সেখানে কে আছে তুমি জানো। দেয়ার আর লটস অফ আনসিন থিং, যেটাকে আমরা দেখি না, যেমন আমরা ভাইরাস দেখি না, সেরকম আমরা অনেক কিছুই দেখি না।
হ্যাঁ, তো অনেক কিছুই আছে, অন্য ডিমেনশনে আছে, তুমি দেখো না। অনেক কিছু বোঝানো হয়, ভর দুপুরে ছাদে উঠতে নিষেধ করে রাতে, এরকম অনেক কিছু তাকে লেসন দেয়, লেসন দিয়ে তাকে বোঝায়, ছেলেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। দিনটা ছিল বৃহস্পতিবার। প্রতিদিনের মতো এশার নামাজ পড়ে আমি বাজারে যাই। আজকে বাজারে একটু কাজ ছিল, কাজ শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হব, কিন্তু বাজারের সব দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে। রাত তখন 10:20। বাজার থেকে আমার বাড়ি প্রায় 3 কিলোমিটার। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে আকাশটা মেঘলা থাকার কারণে বেশ অন্ধকার লাগছে। আমি মোবাইলের টর্চ লাইটটা অন করে হাঁটতে লাগলাম। আমি যে রাস্তা দিয়ে হাঁটছিলাম সে রাস্তাটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার বাম পাশে ছিল খাল আর ডান পাশে ছিল পাটক্ষেত। কিছু দূর হাঁটার পরে একটা পূজা মণ্ডপ সামনে পড়ল। মণ্ডপের উপর একটা মূর্তি 25 ফিট উঁচু হবে এবং এর পাশেই শ্মশান। ঘন অন্ধকারের মধ্যে মূর্তিগুলোকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। শ্মশানের দিকে যখন তাকালাম মনে হলো কেউ যেন একটা ওখান থেকে দৌড়ে আসবে আমাকে ধরতে, কিন্তু কিছুই দেখি না। কিন্তু মনে হচ্ছে কেউ বুঝি আমাকে দেখছে, আমাকে অনুসরণ করছে, আমার পেছনে বুঝি কেউ আছে। আমি দোয়া পড়তে থাকি মনে মনে। প্রথমে দোয়াগুলো ঠিকঠাক পড়লেও পরের দোয়াগুলো ঠিকঠাক যেন মনে পাচ্ছে না। আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে আমার সাথে। প্রচন্ড ভয় লাগছে, শরীরটা ভয়ে কাঁপছে। বাড়িতে কল করার জন্য মোবাইল টিপ দিলাম, কিন্তু মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। আমি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু কারোর ফোনে ফোন দিতে পারলাম না। আমি আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে পাশে একটা নৌকা দেখতে পাই। একটু সাহস পাই, নৌকায় লাইট মারি, কিন্তু কোনো সাড়া শব্দ আমি পাইনি। আমি জিজ্ঞেস করলাম যে কেউ কি আছো? তবুও কোনো সাড়া শব্দ না পেয়ে নৌকার কাছে গিয়ে নৌকার ছাউনির ভিতরে যখন লাইট মেরে দেখলাম আমার চেনা লোক গফুর। গফুরকে বললাম, কিরে তুই এখন এত রাতে কি করিস? গফুর বলল, আমি না থাকলে আপনাকে কে পার করত? এত রাতে এমন একটা কথা শুনে আমি মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে যেটা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। আমি যেন আকাশ থেকে পড়লাম। এটা আমি কি দেখলাম? আমি যখন বাজার থেকে বের হয়েছিলাম তখন রাত 10:20 ছিল, আর এখন রাত 3টা বেজে যায়। এটা কি হলো আমার সাথে? এতক্ষণ আমি কোথায় ছিলাম? খুব বেশি সময় লাগলে 30 থেকে 40 মিনিটের রাস্তা, কিন্তু আমি গফুরকে কিছুই বুঝতে দিলাম না। গফুরকে বললাম, আমাকে একটু পার করে দে। এই বলে আমি গফুরের নৌকায় উঠে বসলাম। নৌকা পাড়ে ফেরার পর আমি গফুরকে বললাম, গফুর আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিবি? গফুর একটু ভেবে বলল যে ভয় পাইছেন, চলেন আমার সাথে। আমরা দুজন একসাথে হাঁটছি। কিছু দূর আসার পরে আমি খেয়াল করলাম গফুর আমার পিছন পিছন হাঁটছে, আর সামনে একটা কবরস্থান পড়ল, আর কবর থেকে ধোঁয়া বের হচ্ছিল, আর একটা অদ্ভুত গন্ধ আসছে। এমন সময় আমি ভয়ে ভয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। কাছে এসে যখন লাইট মারলাম কবরের দিকে, আমি দেখলাম একটি মেয়ে সাদা কাপড় পরা অবস্থায়, চুলগুলো এলোমেলো ছেড়ে দেয়া, কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে আছে আর হাতের ইশারায় আমাদেরকে কাছে ডাকছে। মেয়েটিকে আমি চিনতে পেরেছিলাম, ওর নাম ময়না। আমি গফুরকে বলি, ওর নাম ময়না না? হঠাৎ বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, শরীরটা ভয়ে থরথর কাঁপছে। আমার পাশে গফুর আর নেই। আমি তো অবাক হয়ে যাই। আমি অবাক হয়ে চিৎকার দিলাম। চিৎকার দিতে দিতে দৌড় দিলাম এবং এমন জোরে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আমি অজ্ঞান হয়ে পড়লাম। আমার যখন জ্ঞান ফিরল আমি দেখলাম আমি আমার বাড়িতে, আমার মাথায় পানি ঢালছিল। আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম আমি এখানে কি করে এলাম। তারা বলল, পাশের বাগানে তুমি পড়েছিলে, তোমাকে সেখান থেকে নিয়ে এসেছি। আমি তাদেরকে সমস্ত কথা খুলে বললাম, কিন্তু তারা একে অন্যের দিকে তাকাচ্ছে এমন ভাবে যেমন আমি মিথ্যা কথা বলছি। তারপরেই জানতে পারলাম গফুর ও ময়না একে অপরকে ভালোবাসত। গফুর ছিল নৌকার মাঝি আর ময়নার বাবা ছিল প্রতাপশালী একজন ক্ষমতাবান। তার পিতা তাদের সম্পর্ক মেনে না নিয়ে গফুরকে তাড়িয়ে দিয়েছিল তাদের বাড়ি থেকে। তারপরেই ময়না আত্মহত্যা করেছিল এবং তারপর থেকে গফুরকেও কোনোদিন দেখা যায়নি। তখন আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা আসলে কি ছিল।
সময়টা ছিল 1978 সাল। তখন আমার দাদুর বয়স অনেক কম ছিল। তো আমার দাদুর মাছ ধরার শখ ছিল অনেক, তাই তিনি যখন মন চাইতো জাল নিয়ে নদীতে চলে যেত মাছ ধরতে। একদিন দাদু খবর পায় যে নদীতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, তাই তিনি তার এক ছোট ভাইকে নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরতে। তিনি সেদিন অনেক মাছও পেয়েছিল না। মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু তার মাছের নেশায় তিনি আরো মাছ ধরতে থাকেন। আর এই মাছ ধরা তার জীবনে সেদিন কাল হয়ে দাঁড়ায়। নদীর উত্তর দিকে নদীর চলে যায় তিনি। তোদের একটা পুরাতন মন্দির ছিল, খুব খারাপও ছিল জায়গাটা। গ্রামের লোকজন ওইদিকে দিনের আলোতেও চলাফেরা করতেন না, কিন্তু তিনি ওইদিকে নৌকা নিয়ে যেতে থাকেন। লক্ষ্য করেন তার শরীর ভার হয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে। ভাবলেন সারাদিন মাছ ধরেছেন, তাই হয়তোবা মাথা ব্যথা করছে। এই জন্য তার ভাইকে তিনি বলেন, চল আমরা বাড়ি চলে যাই। তারা বাড়ির দিকে যেতে থাকে। কিছুটা দিনের আলো চলে আসে। তখন যেতে যেতে হঠাৎ দেখেন তার নৌকার উপর দিয়ে কি যেন একটা লাফ দিয়ে অন্য পাশে চলে গেল। তার ভাই একটু ভয় পেয়ে যায়, এটা কি হতে পারে। তখন তার দাদু বলে, আরে মাছ ওইটা। তখন নৌকার পেছন থেকে একটা শব্দ আসতে থাকে। আমার দাদু তার ভাইকে বলে, গিয়ে দেখ তো কি হচ্ছে সেখানে। দাদুর ভাই গিয়ে দেখে যে মাছগুলো ধরেছিল সেগুলো একটাও নাই। একথা শুনে দাদু ও দাদুর ভাই অনেক ভয় পেয়ে যায়। দাদু আর দাদুর ভাই খুব জোরে নৌকা চালাতে থাকে। তাদের গ্রামের নদীর ঘাটে আসার আগে নদীর তীরে 3টা তাল গাছ আছে। তাদের গ্রামের নদীর ঘাটে আসার সেই তাল গাছগুলোতে যখন কাছাকাছি আসে, তখন বেশ কয়েকজন মানুষের মতো তারা তাল গাছে বসে তাদের পা দিয়ে বসে আছে দেখতে পাচ্ছিল। এত বড় বড় পা দেখে তারা ভয় পেয়ে যায়। তারা তাদের নৌকা ঘাটে বসিয়ে রেখে দৌড়ে বাড়ি চলে আসে। কিন্তু তারা বাড়িতে এসে কিছু বলে না, কারণ তার বাবা ছিলেন অনেক রাগী, মানে আমার বড় বাবা। তাই তারা চুপচাপ বাড়িতে আসে। রাতে দাদুর ছোট ভাইয়ের জ্বর আসে ভীষণ, কারণ সে যখন দেখেছিল তখন তাদের তাদের রান্নাঘরে জানালা দিয়ে এক বৃদ্ধ লোক তার কাছে রক্ত খেতে চেয়েছিল। বৃদ্ধটার চেহারা ছিল ভয়ঙ্কর। তার জ্বর বেশি হতে থাকে। পরিবারের লোকজন ঠিক করে হাসপাতালে নিয়ে যাবে। গ্রাম থেকে শহরে যেতে হবে নৌকায় করে, অনেক দূরের পথ। পরদিন সকালে আমার দাদুর অসুস্থ ভাই ও তাদের চাচাতো ভাই, বড় ভাই তারা বেরিয়ে পড়ে। তারা হাসপাতালে যায়, কিন্তু তার ছোট ভাই মারা যায় দুপুরের দিকে। দাদু খুব কান্না করে। ওরা লাশ নিয়ে বাড়িতে আসতে থাকে। ওরা জানে যে গ্রামে পৌঁছাতে অনেক রাত হবে, তারপরও তারা বেরিয়ে পড়ে। দাদুর চাচাতো ভাই নৌকা চালাতে থাকে এবং তার ভাইয়ের লাশ পাশে বসে মন খারাপ করে বসেছিল। যেতে যেতে রাত প্রায় 8টা বেজে যায়। সেটা তখনকার সময় ধারণা করা বলা আর কি। নৌকার উপরে ঢাকা ছিল আর ভেতরে ছিল রাশ। তারা যেতে যেতে দেখে গ্রামের নদীর ঘাটে কেউ একজন দাঁড়িয়ে আছে, চাঁদের আলো বোঝা যাচ্ছে, এবং সে একজন হুজুর স্বরূপ। যখন তারা সেই ঘাটের পাশ দিয়ে যাবে, তখন সেই হুজুর তাদের উদ্দেশ্য করে বলে, তোমরা বাড়িতে যাচ্ছ, আমিও তোমাদের গ্রামে যাবো, আমাকে নিয়ে যাও। তখন আমার দাদু এইভাবে, এই লোক কেমনে জানলো যে আমরা বাড়িতে যাচ্ছি, এবং আবার এটা কিভাবে আবার বলে যে আমাদেরকে নিবেন। তাই দাদু বললো, আমার ভাইটা মারা গেছে, আপনি যদি তার পাশে বসে কিছুক্ষণ দোয়া করতেন ভালো হতো। এই বলে লোকটা নৌকায় নেওয়া হয় এবং লোকটি ও তার লাশের পাশে বসে দোয়া দরুদ পড়তে থাকে। যেতে যেতে অনেকটা এসে যায়। তখন দাদু তার চাচাতো ভাইকে বলে, তুই অনেক সময় নৌকা চালিয়েছিস, এবার বস, আমি চালাচ্ছি। তাই দাদু নৌকা চালাতে থাকে আর তার ভাই তার পাশে বসে থাকে। সারাদিন ক্লান্ত থাকে। চাচাতো ভাই কখন যে ঘুমিয়ে পড়ে সেটা দাদু বুঝতে পারে না। হঠাৎ তার ঘুম ভেঙে যায় ওই ভাইয়ের, এবং একটা শব্দে তখন সে উঠে দেখে যেখানে লাশ রাখা ছিল সেখানে একটা ছেলে বসে সেই লাশটার পাশে বসে আছে। তখন সে ভয় পেয়ে হারিকেনটা উঁচু করে এই জিনিস দেখে এবং দেখে যে তার মৃত ভাইয়ের পাশে আরেকটা মৃত লাশ পড়ে আছে। ওনার শরীরের লোম দাঁড়া হয়ে যায় এবং এরকম দেখে দুজন, তার ভাই মারা গেছে, আবার তার ভাইয়ের মতো দেখতে আরেকজন সেই লাশের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে পড়ে যায় তার ভাই তো নৌকা চালাচ্ছিল। সে দেখে নৌকায় বেহুশ পড়ে আছে। সে তার ভাইয়ের মুখে পানি দিয়ে জাগিয়ে তোলে। তখন দাদু চোখ খুলতে তার চাচাতো ভাইয়ের মুখ চেপে ধরে বলে, কথা বলিস না,
আমরা কিছু ভালো কিছু দেখছি না, এখনই পালাতে হবে বলে দাদু পানিতে লাফ দেয়। তখন নৌকা থেকে এক ভয়ঙ্কর হাসির শব্দ আসতে থাকে। নদীর তীরে উঠে তাড়াতাড়ি দৌড়াতে থাকে এবং তারা জানে না কোথায় যাচ্ছে, শুধু জানে প্রাণ বাঁচাতে হবে। শুনতে পায় পেছন থেকে সেই মৃত ভাইয়ের কণ্ঠ, তাদের পিছু করছে সেই কণ্ঠটা। আরো জোরে দৌড়াতে থাকে তারা। হঠাৎ তাদের সামনে সেই হুজুর দাঁড়িয়ে, এবং হুজুরের শরীর থেকে কেমন যেন একটা আলো বের হচ্ছে। সে আলোতে দেখতে দেখতে সেই মাথা আর কারো না, তাদের দুজনের মাথায় দেখে তারা আর সহ্য করতে পারে না সেই হুজুরের হাতে ধরে রাখা অবস্থায়। পরদিন যখন তাদের জ্ঞান ফেরে, তখন তারা তারা নিজেদের আবিষ্কার করে একটা পুরাতন মসজিদের সামনে। তারা দেখে মসজিদের ইমাম ও কয়েকজন তাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে, তাদের কাছে শুনছে এবং তারা কোথা থেকে এলো সেটা জানতে চাইছে। তখন তারা কাল রাতের ঘটনা তাদেরকে খুলে বলে। লোকজন এবং তারা দুজন মিলে সেই নৌকাটা খুঁজতে বের হয়। দেখতে পায় তাদের সেই নৌকাটি নদীর ধারের একটি তাল গাছের নিচে উল্টে পড়ে আছে, এবং সেখানে তাদের সেই ভাইয়ের পড়া লাশটি পড়ে আছে সেখানে। ওখানে প্রচন্ড জ্বর আসে এবং তাদেরকে লোকজনদের খবর দেওয়া হয়। তারপর থেকে গ্রাম থেকে দাদুর বাবা মা গ্রামে বেশ কয়েকজন লোকজন এসে তাদের দুজনকে উদ্ধার করে নিয়ে যায় লাশ সহ। এরপর থেকে তাদের সাথে আরো কিছু ঘটনা ঘটে, যার কারণে তাদের শরীরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। অনেক কবিরাজ দেখানো হয়, হুজুর দেখে তাদের সুস্থ করা হয়। 7/4/2015 ঘটনা, অর্থাৎ 7ই এপ্রিল 2015 ঘটনা। সেদিন আমি খুবই খুশি ছিলাম, কারণ হলো ঢাকায় আমাদের নতুন বাড়ি বানানো হচ্ছিল। বাড়িটা হচ্ছিল 8 তলা। আমি অবশ্য ঢাকার বাইরে থাকতাম, তাই সেখানে তেমন একটা যাওয়া হতো না। আমাদের নতুন বাড়ির সুবাদে আমি সেখানে যাই। ফ্ল্যাটগুলো নতুন ছিল, তাই অনেক কাজ বাকি ছিল। শুধু প্রথম তলায় আমার পরিবার থাকতো। তো আমি যখন যাই তখন খুবই এক্সাইটেড ছিলাম। সেদিন যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমি ভাবলাম সেই বাসায় গিয়ে সবগুলো ফ্ল্যাট ঘুরে দেখব, কিন্তু সন্ধ্যা হওয়াতে কেউ আমাকে যেতে দিতে চায়নি। বলল যে নতুন বাড়ি আর সন্ধ্যা যে কোনো সমস্যা হতে পারে, এখন যেতে হবে না। আমি এসব বিশ্বাস করতাম না। তখন ভাবলাম তাদেরকে না জানিয়ে যাব। যেই ভাবা সেই কাজ। আমি একটি টর্চ লাইট হাতে বের হলাম, কারণ তখন ফ্ল্যাটগুলোতে বিদ্যুৎ দেওয়া হয়নি, তাই অন্ধকার। আমি ফ্ল্যাটের উপরে উঠছি আর টর্চ মেরে দেখছি কোথায় কি আছে। দেখতে দেখতে আমি যখন শেষ তলায় উঠলাম, তখন আমার কেমন যেন একটা অস্বাভাবিক লাগতে শুরু করলো আর ভয় লাগতে শুরু করলো। যদিও এসব বিশ্বাস করতাম না, তারপরেও একটা অজানা ভয় আমার মধ্যে কাজ করছিল। আমি ব্যালকনিতে টর্চ মেরে দেখছিলাম। হঠাৎ মনে হলো কেউ একজন আমার পেছনে দিক দিয়ে রুমে ঢুকলো। আবছা আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম। আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম যে কে ওখানে, কিন্তু কোনো সাড়া পাইনি। আমি ভাবলাম হয়তো আমার কাজিনরা আমাকে ভয় দেখানোর জন্য এসব করছে। আমি ভয়ে ভয়ে টর্চ নিয়ে রুমের দিকে এগোতে থাকি। রুমে ঢুকে দেখলাম কেউ নেই। তখন আমার আরো বেশি ভয় লাগতে শুরু করলো। আমি 3-4 বার আমার কাজিনের নাম ধরে ডাকি, কিন্তু কোনো জবাব পেলাম না। পরক্ষণেই মনে হলো কেউ আবার ছাদের দিকে উঠে গেল। আমি টর্চ হাতে নিয়ে ছাদের দিকে উঠতে গেলাম। ছাদে টর্চের আলো পড়তে দেখলাম আমার কাজিনের মতো কেউ একজন দাঁড়িয়ে আছে, একদম ঠিক ছাদের কোনায়। আমি তার দিকে পা বাড়াতেই এক মুহূর্তের জন্য টর্চ লাইটটা হঠাৎ বন্ধ হয়ে গেল এবং বন্ধ হয়ে জ্বলে ওঠে। সেখানে আলো পড়তে আমি দেখি যে সেখানে সে নেই। ভাবলাম আমাকে ভয় দেখানোর জন্য হয়তো লুকিয়ে আছে। আশেপাশে বিল্ডিংয়ের আবছা আলো পড়ছে। ছাদে যে যদি পালিয়ে যায় তবে তাকে দেখার কারণ। যতটুকু আলো পড়ছিল তাতে কেউ যদি নড়াচড়া করে তবে তাকে বোঝা যাবে, কিন্তু না, হঠাৎ যেন মিলিয়ে গেল। আমি যুক্তিতে হার মেনে আরো ভয় পেয়ে যাই। আমি ভাবলাম জার্নি করেছি, তাই হয়তো ক্লান্তিতে আজে বাজে এসব কল্পনা করছি। আমি ভাবলাম বিশ্রাম নিলে হয়তো ঠিক হয়ে যাবে। আমি চলে যাবার জন্য নিচে নামছি। যখন ছাদ থেকে সিঁড়ি বেয়ে ওই রুমের কাছে চলে এলাম, তখন একটা শব্দ শুনতে পাই। একটা গোঙানোর আওয়াজের মতো একটা শব্দ। কেউ গোঙাচ্ছে আর কুড়মুড় শব্দ হচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো বিড়াল হবে, ইঁদুর মারার জন্য এমন করছে। আমি টর্চ মেরে রুমে ঢুকতেই যা দেখলাম তাতে মনে হচ্ছিল যে আমার কলিজাটা ফেটে যাবে। আমি দেখলাম একজন মহিলার মতো, চুলগুলো উস্কো খুস্কো,
পরনে সাদা ড্রেস, চেহারাটা ছিল বিশ্রী। আগুনে পুড়লে যেমনটা হয় ঠিক তেমন। চেহারা থেকে চামড়া ও মাংস পচে গলে ঝুলে আছে, আর সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আমি দেখলাম সে নিজের হাতের মাংস ও হাড় নিজে চিবিয়ে খাচ্ছে। আমি টর্চ মেরে যখন দেখলাম, তখন সে আমার দিকে ঘুরে একটা বিশ্রী হাসি দিয়ে তার সে খাওয়া হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। তার খাওয়া হাত দিয়ে রক্তের স্রোত বইছে, হাতের মাংসগুলো ছিঁড়ে ঝুলছে। আমি তখন ভয়ে নিথর হয়ে গেলাম। আমি চিৎকার করতে চাচ্ছিলাম প্রাণপণে, কিন্তু আমার গলাতে যেন কোনো শব্দই আসছিল না। মনে হচ্ছিল আমার পা অবশ হয়ে গেছে এবং আমি পালাতেও পারছিলাম না, চিৎকারও করতে পারছিলাম না। তখন আমি জ্ঞান হারাই। যখন আমার জ্ঞান ফেরে, আমি আমার আম্মার রুমে ছিলাম। আমি জিজ্ঞাসা করাতে তারা বলল যে আমার চিৎকার শুনে তারা উপরে গিয়ে দেখে যে আমি অজ্ঞান অবস্থায় ওই রুমের দরজার সামনে পড়েছিলাম। সেখান থেকে আমাকে নিয়ে আসা হয়। আমাকে জিজ্ঞাসা করা হলে আমি তাদেরকে ঘটনাটা শেয়ার করি। তখন দাদা বললেন যে পাশের বাসায় এক লোক কালো জাদু চর্চা করে, তার কাছে নাকি এসব খারাপ জিনিসরা আসে আর এসব অন্ধকার জায়গায় ঘুরে বেড়ায়, আর সুযোগ পেলেই মানুষকে ভয় দেখিয়ে ক্ষতি করে। এরপর থেকে সন্ধ্যা তো দূরের কথা, আমি দিনের বেলায়ও ছাদে যেতাম না। আর যদিও মিলাদ পড়ানোর পর এখন কোনো সমস্যা হয় নাই, আজও সেই মুহূর্তের কথা মনে পড়লে আমার গা শিউরে ওঠে। ঘটনাটা 1994 সালের। ঘটনাটা বলার আগে কিছু কথা বলে নিই। আমরা যখন ছোটবেলায় খাওয়ার সময় খেতে চাইতাম না এবং বিভিন্ন বায়না করতাম, তখন মায়েরা ভয় দেখিয়ে বলতো তাড়াতাড়ি খেয়ে নাও, নয়তো জুজু আসবে। এই জুজুকে নিয়ে আজকে সত্যি একটা ঘটনা শেয়ার করছি, যার ঘটনা তার নাম অনির্বাণ। তিনি কলকাতায় চাকরিরত ছিলেন। এক সময় তার প্রমোশন প্লাস ট্রান্সফার হয় নর্থ বাংলার ডুয়ার্সে। সেখানে সে একটি চা বাগানে ম্যানেজার পদে চাকরি পায়। 2-3 মাস পর সে তার স্ত্রী প্রিয়া এবং তার সন্তানকে সেই চা বাগানে নিয়ে আসে। সেখানে বিরাট বড় এক ব্রিটিশ আমলের বাংলোতে তারা ওঠে। চা বাগানের অফিসে প্রিয়া কতগুলো ভয়ঙ্কর মুখোশ দেখতে পেয়েছিল। একটা মুখোশ তার খুব পছন্দ হয়েছিল। প্রিয়া এই মুখোশটা নিতে চাইলে একজন গার্ড তাকে বলল, ম্যাম সাহেব, এই মুখোশটা একটা অপদেবতা, এটা নিয়েন না, এটা নিলে আপনার ঘরে সবসময় একটা না একটা সমস্যা হবে। তো প্রিয়া একজন এডুকেটেড মেয়ে, সে এইসব বিশ্বাস করে না। সে মুখোশটা নিয়ে বাড়ির লিভিং রুমে টানিয়ে রাখল। তো একদিন দুপুরবেলা প্রিয়া তার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু বাচ্চাটা কিছুতেই খেতে চাইছে না। এক সময় একটু রেগে গিয়ে প্রিয়া বলল, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে কিন্তু জুজু আসবে। এই কথাটা বলার সাথে সাথেই একটা দমকা বাতাস জানালা দিয়ে তাদের বেডরুমে প্রবেশ করলো এবং প্রিয়া ফিল করলো তার কানের কাছে ফিস ফিস করে কেউ যেন বলল, জুজু আসবে, জুজু আসবে। এই কথা শুনে প্রিয়া একটু ভয় পেয়ে যায়, কিন্তু পরে মনের ভুল বলে এই বিষয়টাকে সে গুরুত্ব দেয় না। কয়েকদিন পরে আবারও প্রিয়া তার বাচ্চাটা কিছুতেই খেতে চাইছে না, কান্না করছে। তখন প্রিয়া ভয় দেখাতে বাচ্চাটাকে বলল, খেয়ে নাও, না তো জুজু আসবে। কিন্তু আবারও সে দমকা বাতাস ঘরে এলো, আর এইবার ফিস ফিস না করে একটু ক্লিয়ারলি বলল। প্রিয়ার কানের কাছে এসে কেউ যেন বলে গেল, জুজু আসছে, জুজু আসছে। এইবার প্রিয়া প্রচন্ড ভয় পায়। বিকেলে অনির্বাণ বাড়িতে ফিরলে প্রিয়া তাকে বলে যে ওই মুখোশটা সম্পর্কে গার্ডটা কি বলেছিল। অনির্বাণও এসব তেমন একটা বিশ্বাস করে না। প্রিয়া তখন দুপুরবেলা ঘটে যাওয়া ঘটনা বলতে লাগলো অনির্বাণকে। ঘটনা বলতে না বলতেই তারা দুজনেই শুনতে পায় কেউ উচ্চ স্বরে বলে উঠল, জুজু খাচ্ছে, জুজু খাচ্ছে। ঠিক তখনই বেডরুম থেকে একটি গ্লাস ভাঙার আওয়াজ আসে এবং তারা একটি কান্নার শব্দ শুনতে পায়। তারা দুজন দৌড়ে বেডরুমে যায় এবং গিয়ে যেই দৃশ্যটি দেখতে পায় সেটা দেখার জন্য তারা কোনোভাবেই প্রস্তুত ছিল না। তারা দেখল খাটের পাশে কটের উপরে দাঁড়িয়ে আছে একটা বিভৎস চেহারার প্রাণী, যার মুখের ভেতর ছিল প্রিয়ার বাচ্চার অর্ধেক বডি। প্রাণীটার চেহারাটা ছিল কিঞ্চিত নেকড়ে, কিঞ্চিত শেয়ালের মতো। পাগুলো ছিল লম্বা
ও সরু, হাতের নখগুলো ছিল চিকন, সব মিলিয়ে ওর চেহারাটা ছিল ভয়ানক। প্রাণীটা প্রিয়া এবং অনির্বাণের দিকে এক নজর তাকিয়ে জানালা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল, আর সাথে সাথে বাচ্চাটার মৃতদেহটা নিয়ে গেল। এই দৃশ্যটা সহ্য করতে না পেরে প্রিয়া এবং অনির্বাণ দুজনেই সেন্সলেস হয়ে পড়ে গেল। এই ঘটনার পর তারা দুজনেই খুব ভেঙে পড়েছিল এবং তারা কলকাতায় চলে আসে। এর কয়েকদিন পরেই প্রিয়া আত্মহত্যা করে। তার আত্মহত্যাটা ছিল খুবই ভয়ানক, আর এই শোক সহ্য না করতে পেরে অনির্বাণ অনেকটা পাগল হয়ে যায়। নিজেকে সবসময় ঘর বন্দি করে রাখে, তবে তার মাঝে ছবি আঁকার একটা ঝোঁক বসে যায়। সে শুধু একটা ছবি বিভিন্নভাবে আঁকা শুরু করে, আর সেই ছবিটা ছিল জুজুর। আসসালামু আলাইকুম লিসেনার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এগুলো একদমই বাস্তব এবং সত্য ঘটনা। আমি আপনাদের জন্য এরকম প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা আপনাদের মাঝে এসে শেয়ার করে থাকি, তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা এই ভয়ানক ঘটনাগুলো আবারও শুনতে পারেন।